আজকের প্রথম খবরটা হলো মহাকুম্ভে পূর্ণ স্নান সেরে মা গঙ্গাকে শাড়ি দান প্রধানমন্ত্রীর। মহাকুম্ভে ডুব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্নান সেরে তর্পণ করেন তিনি। বুধবার সকালে প্রয়াগরাজ পৌঁছে জলপথে তিনি সঙ্গমে যান। প্রধানমন্ত্রীর জন্য একটি ভাসমান ঘাটের ব্যবস্থা করা হয়েছে। ঘাটে ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্নান সারলেন তিনি। মা গঙ্গাকে শাড়িও দান করেন তিনি। স্নানের পর পূজার্চনাও করেন। সঙ্গে থাকেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সাধু সন্তদের সঙ্গেও দেখা করতে যান মোদী। তিনি প্রায় 2.5 ঘন্টা প্রয়াগরাজে থাকেন বলে প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে খবর পাওয়া গেছে। আজকের পরবর্তী খবরটি হলো হাইলাকান্দির মডেল রেসিডেন্সিয়াল স্কুল ভবনে উদ্বোধন রনুজ পেগুর। হাইলাকান্দির বন্দুকমারায় মডেল রেসিডেন্সিয়াল স্কুল ভবনের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রনুজ পেগু। বুধবার স্কুল ভবন প্রাঙ্গণে আয়োজিত এক সভায় ফিতা কেটে মন্ত্রী ভবনটির উদ্বোধন করেন। মোট 30,42,00,000 টাকা ব্যয়ে নির্মিত আবাসিক বিদ্যালয় ভবনটি 1852 বর্গমিটারের। এতে ফিজিক্স, কেমিস্ট্রি এবং কম্পিউটার ল্যাবরেটরি সহ লাইব্রেরি ভবনও রয়েছে। আবাসিক বিদ্যালয়টিতে বয়েজ হোস্টেল সহ টিচার কোয়ার্টার, 3য় শ্রেণীর কর্মচারী এবং 4র্থ শ্রেণীর কর্মচারীদের কোয়ার্টারও রয়েছে। মোট 16টি শ্রেণীকক্ষে প্রায় 500 জন ছাত্রের এই স্কুলে আবাসিক সুযোগ সুবিধায় পড়াশোনার ব্যবস্থা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রাজ্য শিক্ষার বিস্তারে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে জেলা আয়ুক্ত নিসর্গ হিবারে এবং ডিডিসি এল্ডার ফাহরিম সহ শিক্ষাক্ষেত্রের সঙ্গে জড়িত প্রবীণ নাগরিকগণ অংশ নেন। উল্লেখ্য, রাজ্যের পূর্ত বিভাগের ভবন শাখার তত্ত্বাবধানে এই আবাসিক বিদ্যালয় ভবনটির নির্মাণের দায়িত্বে ছিলেন বাস্তুকার ধ্রুবজ্যোতি দত্ত। আজকের পরবর্তী খবরটি হলো ফকিরটিলা গাইবি মসজিদের শাকবাদ সিন্নি ও ওয়াজ মেহফিল শুক্রবার। শ্রীভূমি করিমগঞ্জ জেলার সদরের লাগোয়া শরীফনগর গ্রামের ফকিরটিলা গাইবি মসজিদ প্রাঙ্গণে আগামী শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে শাকবাদ সিন্নি ও আজিমুসান ওয়াজ মেহফিল। প্রতি বছরের ন্যায় এবছর হাজি মুবারক শাহ এর নির্দেশিত শাকবাদ সিন্নি ও আজিমুসান ওয়াজ মেহফিল অনুষ্ঠিত হবে। এখানে প্রত্যেক বছর মাঘ মাসের শেষ শুক্রবারের অলি হাজি মুবারক শাহ এর নির্দেশিত শাকবাতের সিন্নির বার্ষিক উরুস ও আজিমুসান ওয়াজ মেহফিলকে সাফল্যমণ্ডিত করে তুলতে আয়োজক কমিটি চেষ্টার কোনো ত্রুটি রাখছে না। ইতিমধ্যে কর্মকর্তারা 50 জনের অধিক স্বেচ্ছাসেবক নিয়োগ করে তাদের মাধ্যমে বিশেষ অতিথিদের আমন্ত্রণ ও প্রচার পর্ব জোর গতিতে চালিয়ে যাওয়া সহ গাইবি মসজিদকে নব আঙ্গিকে রং করে সাজিয়ে তোলা সহ পার্শ্ববর্তী মাঠে প্যান্ডেল, গেট নির্মাণ সহ বিভিন্ন জায়গায় ফেস্টুন লাগিয়ে ব্যাপক প্রচার পর্ব চালিয়ে যাচ্ছেন। এ উপলক্ষে সমগ্র উত্তর পূর্বাঞ্চল ও বরাক উপত্যকা সহ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তের হাজার হাজার ধর্মপ্রাণ লোক ওই ফকিরটিল্লার গাইবি মসজিদে উপস্থিত হয়ে একযোগে বেলা 12:30 জুমার নামাজ আদায় করবেন। নামাজ শেষে সবাই মিলে মসজিদে সমবেতভাবে মিলাদ শরীফ পাঠ করা শেষে মহান আল্লাহর দরবারে নিজ নিজ মনোবাসনা পূর্ণ হওয়ার আর্জি করা সহ দেশ ও জাতির কল্যাণ কামনা বিশেষ প্রার্থনা করবেন। আজকের পরবর্তী খবরটি হলো শুধু গোমাংস নয়, দেশ জুড়ে নিরামিষ চাইলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন। দেশ জুড়ে নিরামিষ খাবারের পক্ষে জোরদার সওয়াল করলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। তার মতে নির্দিষ্ট কোনো এলাকায় নয়, দেশের সর্বত্র আমিষ খাবার নিষিদ্ধ করা উচিত। একই সঙ্গে উত্তরাখণ্ড সরকার যে অভিন্ন দেওয়ানি বিধি ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি চালু করেছে তার ভূয়সী প্রশংসা করেন শত্রুঘ্ন। সেই প্রসঙ্গ টেনে দেশ জুড়ে আমিষ খাওয়া চালু করার কথা বলেছেন তৃণমূল কংগ্রেসের এই সাংসদ। দেশের মানুষ কি খাবেন এবং পরবেন তা বিজেপি জোর করে চাপিয়ে দিতে চাইছে বলে একাধিকবার অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে বিতর্কও রয়েছে। তবে অভিনেতা ও আসানসোলের সাংসদ চান ইউনিফর্ম সিভিল কোডের মতো দেশ জুড়ে অভিন্ন খাদ্যবিধি চালু হোক। ইউনিফর্ম সিভিল কোডের প্রশংসা করলেও দেশ জুড়ে তা চালু করার ক্ষেত্রে কিছু সমস্যা হবে বলে মনে করেন তিনি। এর প্রসঙ্গ টেনেই সংবাদ সংস্থাকে শত্রুঘ্ন বলেন, উত্তরাখণ্ডের কিছু এলাকার মতো ভারতের অনেক জায়গায় আমিষ খাবার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। বিভিন্ন জায়গায় গোমাংস বিক্রি বন্ধ করা হয়েছে, কিন্তু এখনো অনেক জায়গাতেই এই মাংস খাওয়ার ক্ষেত্রে আইনি বাধা নেই। উত্তর পূর্ব ভারতের মানুষ প্রকাশ্যে এই মাংস খেতে পারেন, কিন্তু উত্তর ভারতের মানুষ তা পারেন না। আমি মনে করি শুধুমাত্র গোমাংস নয়, দেশ জুড়ে সব ধরনের আমিষ খাবার নিষিদ্ধ করা উচিত। একই দেশের মধ্যে কেন অন্যরকম আইন আছে তা নিয়েও প্রশ্ন করেছেন তৃণমূল কংগ্রেসের এই সাংসদ। তিনি বলেন, যে আইন উত্তর ভারতের জন্য রয়েছে সেই একই আইন উত্তর পূর্ব ভারতে
জায়গাতেও চালু হওয়া উচিত, কারণ দেশ একটাই, তাই নিয়মও এক হওয়া উচিত। আজকের পরবর্তী খবরটি হলো নিউ শিলচরে যানজটে নাজেহাল। শিলচর শহরে যানজট দিন দিন তীব্র আকার নিচ্ছে। মুহূর্তে যানবাহনের লাইন দীর্ঘ হয়ে পড়ে। ট্রাফিক জ্যামে নাজেহাল সাধারণ মানুষ। বিশেষ করে রাঙ্গিরখাড়ি পয়েন্টের যানজটে দুটি রাস্তার অর্থাৎ সুনাই ও মেডিকেল রোডের যানবাহনের চাকা আর ঘুরে না। বুধবার একই দৃশ্য শিলচরের ব্যস্ততম এলাকা নিউ শিলচর এলাকার দেখা যায়। চিত্ররঞ্জন পয়েন্টে কালভার্ট নির্মাণকে কেন্দ্র করে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে সাধারণ লোকসহ মেডিকেল কলেজ, এনআইটি ও আসাম বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের পড়ুয়ারা চরম দুর্ভোগের মুখে পড়তে হয়েছে। একইভাবে জরুরি পরিষেবা অ্যাম্বুলেন্সও আটকে পড়ে। পুলিশকর্মী যাতায়াত স্বাভাবিক করতে গিয়ে হিমশিম খেতে হয়। আজকের পরবর্তী খবরটি হলো আদালতের চেয়ারে বসেই আত্মঘাতী পুলিশকর্মী। আদালতের সামনে আত্মঘাতী পুলিশকর্মী। নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন তিনি বলে খবর। মৃত পুলিশকর্মীর নাম গোপাল নাথ। তিনি নগর দায়রা আদালতের বিচারকের দেহরক্ষী। মৃতের পাশ থেকে উদ্ধার তার ব্যবহৃত 9mm পিস্তল। কপালে রয়েছে গুলির চিহ্ন। পুলিশ কুকুর চালিয়ে তল্লাশি আদালত চত্বরে। বুধবার সকাল 7টা নাগাদ ঘটনাটি সামনে আসে। জানা যাচ্ছে নগর দায়রা আদালতে বিচারকের দেহরক্ষী গোপালবাবুর রক্তাক্ত দেহ দেখতে পাওয়া যায়। দ্রুত তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে লালবাজারের গোয়েন্দা বিভাগ পৌঁছে তারা গিয়ে দেখে চেয়ারেই রক্তাক্ত অবস্থায় বসে রয়েছেন গোপাল নাথ। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে ওই ব্যক্তি নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন। তবে এখনও নিশ্চিতভাবে পুলিশ বলতে পারছে না কী কারণে তিনি আত্মঘাতী হয়েছেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে পুলিশ। জানার চেষ্টা চলছে তিনি আদৌ কোনো মানসিক সমস্যায় ভুগছিলেন কি না, অথবা কর্মস্থলে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা। আজকের পরবর্তী খবরটি হলো মাধ্যমিক বিদ্যালয়ে একটি করে ডিজিটাল স্মার্ট ক্লাসরুম চালু করার নির্দেশ শিক্ষামন্ত্রীর। শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু মাধ্যমিক বিদ্যালয়গুলিতে কম করে একটি ডিজিটাল স্মার্ট ক্লাসরুম চালু করার নির্দেশ দিয়েছেন। তিনি বুধবার হাইলাকান্দিতে শিক্ষা বিভাগের এক রিভিউ মিটিংয়ে বলেন, উন্নত মানের পড়াশোনার জন্য আজকাল ডিজিটাল ফরম্যাট ডিভাইসের মাধ্যমে অভিজ্ঞ শিক্ষকদের পাঠদান উপলব্ধ রয়েছে। শ্রেণীকক্ষে শিক্ষকদের পাঠদানের পাশাপাশি এই ডিভাইসগুলি চালিয়ে ছাত্রদের উন্নত মানের শিক্ষার কৌশলের মাধ্যমে ক্লাস নিতে হবে। এ ধরনের ডিভাইসগুলি ব্যবহারের ফলে কোনো নির্দিষ্ট বিষয়ের শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত থাকলেও ছাত্রদের পাঠদান ব্যাহত হবে না বলে তিনি অভিমত প্রকাশ করেন। শিক্ষামন্ত্রী বিভাগের প্রকল্প বিদ্যাঞ্জলির মারফত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বিশিষ্ট নাগরিক, সাংসদ তথা বিধায়কদের কাছ থেকে স্মার্ট ক্লাসের জন্য বড় ধরনের এলইডি টিভি সেট দান হিসেবে গ্রহণ করার জন্য বিভাগীয় আধিকারিকদের ব্যবস্থা নিতে বলেন। এই স্মার্ট ক্লাসগুলি মনিটরিং দিশপুর থেকে কেন্দ্রীয়ভাবে করার ব্যবস্থা করা হবে। পাশাপাশি তিনি জেলা স্তরীয় আরেকটি মনিটরিংয়ের ব্যবস্থা করারও পরামর্শ দেন। প্রসঙ্গত, শিক্ষা বিভাগ থেকে সবাই জানানো হয় যে জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে টিভি সেট সরকার থেকে দেওয়ার ফলে ইতিমধ্যেই প্রাথমিক বিদ্যালয়গুলিতে স্মার্ট ক্লাসের উপকরণ টিভি সেট উপলব্ধ রয়েছে। শিক্ষামন্ত্রী এই টিভি সেটগুলির ব্যবহার করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখার পরামর্শ দেন। শিক্ষামন্ত্রী জানান, পরবর্তীতে এমই এবং এলপি স্কুলেও ডিজিটাল ফরম্যাটে স্মার্ট ক্লাসরুম করার ব্যবস্থা নেওয়া হবে। আজকের পরবর্তী খবরটি হলো ডিটেনশন সেন্টারে কাউকে চিরকাল রাখা যাবে না। সুপ্রিম বৎসনার মুখে হিমন্তের সরকার। নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলন চলাকালীন বিদেশি সন্দেহে আটক ব্যক্তিদের ডিটেনশন সেন্টারে দিনের পর দিন রেখে দেওয়ায় অসম সরকারকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। অসম সরকারের ভূমিকায় অসন্তুষ্ট শীর্ষ আদালত মঙ্গলবার বলেছে, কেন ডিটেনশন সেন্টারে আটকে রাখা হচ্ছে কিছু মানুষকে। যদি তারা সত্যিই বিদেশি হন, অর্থাৎ ভারতের নাগরিক না হন, তাহলে কেন তাদের নিজেদের দেশে ফেরত পাঠানো হচ্ছে না। তীব্র শ্লেষের সঙ্গে অসম সরকারের কাছে আদালতের প্রশ্ন, আপনারা কি মুহূর্ত অর্থাৎ শুভ দিনক্ষণের জন্য অপেক্ষা করছেন? শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে আগামী 2 সপ্তাহের মধ্যে ডিটেনশন সেন্টারে থাকা 63 জন বিদেশিকে দেশে ফেরত পাঠাতে হবে। আদালত বলেছে, ডিটেনশন সেন্টারে অনির্দিষ্টকাল ধরে আটকে রাখা মৌলিক অধিকার লঙ্ঘন। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস অক ও উজ্জ্বল ভুইয়ার ডিটেনশন বেঞ্চ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকারকে নির্দেশ দিয়ে যত দ্রুত সম্ভব বিদেশিদের তাদের দেশে ফেরত পাঠিয়ে দিতে হবে। আজকের পরবর্তী খবরটি হলো দুর্গাশঙ্কর পাঠশালার বাহ্যিক মূল্যায়নকারী জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদব। কাছাড় জেলার শিক্ষার মান উন্নয়নের অঙ্গীকারে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ
পদক্ষেপ হিসাবে কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব বুধবার দুর্গাশঙ্কর পাঠশালায় গুণোৎসব 2025-এর বাহ্যিক মূল্যায়নকারী হিসেবে পরিদর্শন করেন। তার এই সফর জেলার শিক্ষাক্ষেত্রের সার্বিক বিকাশ এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের প্রতি প্রশাসনের আন্তরিক নিষ্ঠার প্রতিফলন ঘটায়। দিনের সূচনা হয় প্রাতঃ সমাবেশের মাধ্যমে, যেখানে জেলা আয়ুক্ত মৃদুল যাদব ছাত্রছাত্রীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতায় মেতে উঠেন। তিনি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, শিক্ষা শুধুমাত্র নম্বর অর্জনের জন্য নয়, এটি কৌতূহল, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং দায়িত্ববোধ গঠনের মাধ্যম। আমাদের লক্ষ্য প্রতিটি শিশুকে মানসম্পন্ন শিক্ষা প্রদান করা, যাতে তারা ভবিষ্যতে সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তার অনুপ্রেরণামূলক বক্তব্য শিক্ষার্থীদের মনে নতুন উদ্দীপনা জাগিয়ে তোলে। এরপর আনুষ্ঠানিকভাবে মূল্যায়ন প্রক্রিয়ার সূচনা করেন তিনি। পরীক্ষার প্রশ্নপত্রের খাম খুলে সরাসরি শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ পর্যবেক্ষণ করে তিনি তাদের প্রস্তুতি সম্পর্কে মূল্যবান ধারণা লাভ করেন। পাশাপাশি বিদ্যালয় পরিদর্শনের সময় শিক্ষার পরিকাঠামো সংক্রান্ত বিষয় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেন এবং উন্নয়নের জন্য প্রয়োজনীয় ক্ষেত্রগুলোর উপর গুরুত্বারোপ করেন। আজকের পরবর্তী খবরটি হলো, স্কুল প্রাঙ্গণে গুলিবর্ষণে মৃত্যু কমপক্ষে 10 জনের। বন্দুকবাজের হানা এবার সুইডেনে। মঙ্গলবার সুইডেনের অরেব্রতে একটি স্কুল প্রাঙ্গণে গুলিবর্ষণের ঘটনায় কমপক্ষে 10 জন নিহত হয়েছেন। এই হামলাকে সুইডেনের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্দুকবাজের হানা হিসেবে বর্ণনা করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হামলাকারীরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কী কারণে এই হামলা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে মৃতের সংখ্যা 10 জনের বেশি কি না সে বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। ঘটনায় শোক প্রকাশ করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। সুইডেনের রাজধানী স্টকহোম থেকে 200 কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট জনপদ অবেরো। স্থানীয় সময় 12:33 এই হামলা চালানো হয়। কাম্পাস রিসবার্গসায় এই গুলি চালানোর ঘটনাটি ঘটে, যা সুইডিশ ভাষায় কমবুক্স নামে পরিচিত প্রাপ্ত বয়স্কদের জন্য একটি স্কুল। এটি তাদের জন্য যারা তাদের প্রাথমিক বা উচ্চশিক্ষা শেষ করেননি। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।